প্রকৃতির স্মৃতি কিন্তু ভীষণ প্রখর। প্রকৃতির স্মৃতির সঙ্গে মানে জালিয়াতি চলে না। অনেক বন্ধুরা বলে পৃথিবী বিপন্ন, পরিবেশ বিপন্ন। আমি কখনো বলি না। পৃথিবী এরকম অনেক ভয়ঙ্কর দুর্যোগ সে সামলেছে, সে থাকবে। ভূতাত্ত্বিক ইতিহাস তাই বলবে, ভূতাত্ত্বিক ইতিহাস তাই বলবে, প্রকৃতি বিজ্ঞান তাই বলবে। যদি বিপদে কেউ থাকে তাহলে মানুষ বিপদের মধ্যে আছে। গঙ্গার জল কেন এত গুরুত্বপূর্ণ? তার ব্যাকটেরিয়াফাজ, সে ব্যাকটেরিয়াফাজগুলো কোথায় যাবে? তো এইগুলোকে নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবার প্রয়োজন আছে। প্রশ্নগুলোকে সোজাসুজি করার প্রশ্ন আছে। নমস্কার, নাগরিক.net-এর পডকাস্ট সব প্রশ্ন চলবে আরও একটি পর্ব। আজকে আমাদের কথা বলার বিষয় সার্বিকভাবে পরিবেশ নিয়ে। এবার পরিবেশ নিয়ে তো নানা কথা নানা দিকে হচ্ছে। এই যে ধরুন কালী পুজো কেটে গেল, তারপরেও এরকম প্যাচে ঘেমো গরম যাকে বলে তার একটা ফেজ চলছে আমাদের। বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলো কালী পুজোর পর। এই যে বৃষ্টির কোনো আর ঠিক ঠিকানা নেই, নিয়মের কোনো ব্যাপার নেই, সমস্তটাই পরিবেশের সঙ্গে যুক্ত। আমরা মোটামুটি গোদা ভাষায় যাকে বলে তা জানি। এবার এই পরিবেশের সঙ্গে অন্যান্য যেসব ভূমিরূপ রয়েছে, যেমন নদী বা সামুদ্রিক যে পরিবেশ বা পাহাড় জঙ্গল হারিয়ে যাওয়া, এইসব যেসব প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সম্পর্ক কীরকম বা তা কীভাবে বদলাচ্ছে, তার সঙ্গে আমাদের যে রাজনীতি, যে অর্থনীতি, তার যে সম্পর্ক, এইগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলি। দেখা যাক আলোচনাটা কোন দিকে গড়ায়। তো এই আলোচনাটার জন্য আজকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে নদীকর্মী তাপস দাসকে। তো তাপসদা, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত। নমস্কার। তাপসদা, একদম যদি সাম্প্রতিক বিষয়ের দিয়ে আমরা শুরু করি, যে আমরা দেখলাম যে পুজোর ঠিক পরপরই, মানে দুর্গাপুজোর ঠিক পরপরই উত্তরবঙ্গে এক ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতি হলো, নদীতে জলস্ফীতি হলো, প্রচুর মানুষ মারা গেলেন, প্রচুর মানুষ নিখোঁজ হলেন, প্রচুর পশু পাখিও ক্ষতিগ্রস্ত হলো, প্রচুর ক্ষয়ক্ষতি হলো। তা নদীকর্মী হিসেবে এই যে পুরো ঘটনাটা, বিপর্যয়টা, এর সঙ্গে নদীর যে সম্পর্ক, এটা কেমন, এটা কি বলবেন? প্রথমত আপনাদের ধন্যবাদ। আপনারা আজকের এই আলোচনায় নদীকে প্রথমেই নিয়ে এলেন, কথা বলার নিলেন এবং একজন নদীকর্মীকে ডেকে আনলেন। সাধারণত পরিবেশের আলোচনা, নদীর আলোচনাতেও নদীকর্মীরা খুব বেশি আসেন না। আসলেও সেই জায়গাগুলো, আমাদের যে জায়গাগুলো, সেটা রাস্তায় মানুষের মধ্যে সেগুলো থাকে। কিন্তু এই আলোচনার মধ্যে আপনারা নিয়ে এলেন, এর জন্য আপনাদেরকে একটা বিশেষ ধন্যবাদ। আর দ্বিতীয় আরেকটি ধন্যবাদ, আমাদের একটা প্রবণতা আছে, যে কোনো স্তরের মিডিয়াই যদি আমরা ধরি, সেই মিডিয়া স্তরের একটা প্রবণতা হচ্ছে বন্যার যে 4 দিন, সেই 4 দিন নদীকে নিয়ে আলোচনা হয়। তার আগে পরে যে নদী আছে সেইটা নিয়ে খুব আলোচনা হয় না। কিন্তু আমরা সবসময় বলার চেষ্টা করি, একজন নদীকর্মী হিসাবে, একজন নদীকে অক্ষ ধরে একজন আন্দোলন করার কথা ভাবনা যখন থেকে আমাদের মাথায় আসে, সেই সময় থেকেই আমরা বারবার বলি যে নদীকে নিয়ে কথা বলা আমাদের বলতে হবে সারা বছর ধরে। ওই বন্যার সময় ভয়ঙ্কর জলকষ্ট, সেই সময় শুধু কথা বলবো সেটা নিয়ে হবে না। না হলে আমরা নদীকে বুঝতে পারবো না, আর এই সংকটটাকেও বুঝতে পারবো না। এইটা হচ্ছে আমার দ্বিতীয় মন্তব্য। এবার আমরা এই নির্দিষ্ট করে উত্তরবঙ্গের নদীগুলোকে নিয়ে এবং তার সঙ্গে যে বিপর্যয়, দেখুন, আমরা বলি নদীকে তো আমরা মা বলে জানি। এখন মা কখনো কখনো, আমার বাড়ির মাও কখনো কখনো রুদ্রমূর্তি ধারণ করেন, কখনো রেগে যান, এবং মা রেগে গেলে আমরা জানি এরপরে মা কী করবেন। তো আমরা সেই মতো নিজেদেরকে সামলে নিই। কিন্তু আমরা মাকে যখন বিচার করি, মাকে নিয়ে যখন ভাবি, তখন তো ওই রুদ্রমূর্তিটা আমার মা নয়, ওটা আমার সাময়িক মা। তো নদীকেও আমরা সবসময় বলি যে তার পুরো স্প্যানটাকে নিয়ে তাকে বুঝতে হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, নদী মানে শুধু জল নয়, ওই জলের প্রবাহ, জল এখান থেকে এখানে চলে এলো, বৃষ্টি এলো, এটা না। নদী মানে একটা পুরো জীবন প্রবাহ, তার সঙ্গে পুরো ভূপ্রকৃতি জুড়ে আছে। যেখানেই যাক
নদী পাশে নাও থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জল ছাড়া জীবন নেই, এবং শেষ পর্যন্ত জল গড়িয়ে 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 সেই সব থেকে নিচু জায়গাটাতে যাবেই যেখানে নদী হবে। সেই জলটাকে নিয়ে সে আরেকটা বড় নদীতে যাবে, আরেকটা বড় নদী আরেকটু বড় নদীতে যাবে, তারপরে সে আবার সমুদ্রে যাবে, এবং সমুদ্র থেকে আবার বৃষ্টি হয়ে ফিরে আসবে। এইটা আমাদের চলতেই থাকবে। তাহলে এইটাকে আমাদের ধারাবাহিকভাবে এবং পুরোটাকে নিয়ে বুঝতে হবে। হলিস্টিক অ্যাপ্রোচও এরকম কথা অনেকে বলেন আর কি। অত কথা আমাদের ভেবে কাজ নেই। আমাদের ভেবে কাজ জন্ম থেকে মৃত্যু, আমাদের চারিপাশে যা আছে প্রতিবেশী এবং পরিবেশ, তাকে নিয়ে আমরা বাঁচব। এই কথাগুলো একটু শুরুতে হয়তো খানিকটা বললাম, কিন্তু এবার একেবারে নির্দিষ্ট জায়গায় চলে যাই। আমাদের উত্তরবঙ্গের বন্যার দিকে দেখুন, উত্তরবঙ্গের নদীগুলোকে যদি দেখি, উত্তরবঙ্গ হচ্ছে একেবারে পাহাড়ের হিমালয়ের কোল। এই হিমালয়ের কোল থেকে, হিমালয় হচ্ছে বৃষ্টিকে ডেকে নিয়ে আসে। আমরা জানি যে বৃষ্টি ছুটে আসে, হিমালয় যদি না থাকতো সেই মৌসুমি বায়ু হয়তো ভেসে কোথায় চলে যেত, হিমালয়তে ধাক্কা খেয়ে সে বৃষ্টি হয়ে নাবে, এবং নাবার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সমভূমিতে নেমে আসে। আমাদের ওই যে 4-5টা জেলা এখন হয়েছে, নাম ভেঙে ঠেঙে বেড়েছে কমেছে সেটা আমি বলছি না, বলছি যে দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জায়গাটাকে যদি আমরা দেখি, আমাদের ভারতীয় অংশ, যদিও নদীর ক্ষেত্রে তো আর জেলা, দেশ, রাজ্য এরকম নয়, হ্যাঁ, ও তার নেমে যাওয়া, তার উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। এই জায়গাটাকে যদি আমরা খুব ছোট্ট করে একটুখানি দেখি, তাহলে দেখবো উপরে হিমালয়, তারপরে নিচে। এবার আমরা ওখানে কি করেছি সেটা যদি দেখি, তাহলে আগে আরেকটা কথা বলে নিই। সেটা হচ্ছে ওইখানে মোটামুটি 5টা নদী, এইখানে মহানন্দা থেকে যদি শুরু করি, শিলিগুড়ির থেকে ওইদিকে সংকোষ, তার মধ্যে তিস্তা আছে, রায়ডাক আছে, তোরসা আছে, এই নদীগুলো। কিন্তু এই নদীগুলো বললেই শেষ হবে না, আরও অসংখ্য নদী, ডিমডিমা, মূর্তি, অসংখ্য নদী, লিস, গিস, সেই নদীগুলো হু হু করে জল নিয়ে নিচের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত হয় কেউ সংকোষে পড়ে, শেষ পর্যন্ত তিস্তায় মেশে, শেষ পর্যন্ত গিয়ে ব্রহ্মপুত্রতে মেশে। এই যে জায়গাটায়, এবার আমরা কথাটায় আসি যে আমরা কি করেছি। এবার আমরা যদি দেখি ওই জায়গাটায় আমাদের মানুষের যে কাজ, সেটা দুটো রেল লাইন, দুটো হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে দুটো আছে। এই দুটো হাইওয়ে মানে নদীগুলো যে দিক থেকে জল নিয়ে আসে। আর একটা কথা বলবো, এই নদীগুলো শুধু জল আনে না, জল আর পলির প্রবাহ নিয়ে আসে। এই জল, ভারতবর্ষের নদী হলো জল পলির প্রবাহ। ভারতবর্ষের নদীকে যদি আমরা বলি জলের প্রবাহ, তাহলে আমরা ভুল বলি, অসম্পূর্ণ থেকে যাবে, পুরোটা কথা হয় না। আসলে ভারতবর্ষের নদী হচ্ছে, আর এই নদীগুলো অসংখ্য পলি নিয়ে, পাথর, নুড়ি, যা ওর সঙ্গে মিশে আছে, যে যা ও পাহাড়ে ভেঙে তছনছ করেছে, সেগুলো নামিয়ে নিয়ে এসেছে। এবং নামিয়ে নিয়ে এসছে বলেই তো আমার সমভূমিটা হয়েছে, না হলে তো আমার সমুদ্রই ছিল পুরোটা। এই সমস্ত নদী, গঙ্গা অববাহিকায় সমস্ত নদী, গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় সমস্ত নদী সেই পলি, মাটি, এগুলো নিয়ে এসেছে, আস্তে আস্তে আমাদের সমভূমি হয়েছে। এইবার আমরা এখানে এই যে দুটি রেল লাইন আর হাই রোডগুলো করলাম, সেগুলো কী করলাম, জলের বাধা, আর তার সঙ্গে করলাম আমরা অসংখ্য বাঁধ ব্যারেজ। এই অসংখ্য বাঁধ ব্যারেজের পিছনে শুধু জলটা আটকালো না, ওই পলিটাও আটকালো। কিন্তু একটা সময় যখন বিজ্ঞানীরা, শাসকরা ভেবেছিলেন যে জলকে আটকাবো আমাদের মতন করে, জলকে আমরা আমাদের মতন করে নিয়ন্ত্রণ করব, সেই ভাবনাটা খুব বাস্তবিক হয়ে দাঁড়াচ্ছে না। জলকে নিয়ন্ত্রণ করার ভাবনাটা, বিজ্ঞানটা আমাদের ফেল করে যাচ্ছে। তো তার ফলে এইগুলো এক এক করে নেমে আসছে। এবং অদ্ভুতভাবে এই বছর 5 তারিখ, ঠিক 2023-এর 4 তারিখ, 4ই অক্টোবর এই ঘটনা ঘটেছিল, সবার মনে আছে। লোনাক যে লেক আউটবাস্ট করে, গলফ যেটাকে বলছে এখন গ্লেশিয়ার লেক আউটবাস্ট ফ্লো হচ্ছে। এটা একটা নতুন শব্দ আমাদের কাছে এসেছে, বিজ্ঞানীরা হয়তো জানতেন, বা মোদ্দা কথা, গ্লেশিয়ার থেকে বেরিয়ে আসা জলপ্রবাহ সেই লেকগুলো বেড়ে যাচ্ছে মানে, এবং তারা ওই পাহাড়েতে ধরে রাখতে পারছে না, হু করে নেমে আসছে, যেটা একটা আউটবাস্ট। এবং এই আউটবাস্টটা
কেমন হয়েছিল, আমাদের চুংথাং যে বাঁধ করা হয়েছিল, সিকিমের সব থেকে উঁচু বাঁধ, ওই বাঁধটাকে ভাবা হচ্ছিল একটা ভয়ঙ্কর কিছু, যে এইটার মতন ভালো কাজ আমরা কিছু করিনি। এই ভালো কাজটা করতে আমাদের খরচ হয়েছিল 15,000 কোটি টাকা মোটামুটি। এই 15,000 কোটি টাকা তিস্তার ভাঙতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। 15 মিনিট নয়, মাত্র 10 মিনিট। তো তাহলে নিয়ন্ত্রণ করার যে মানুষ, আমি হোমো স্যাপিয়েন্স, উন্নত প্রজাতি, আমার কিন্তু সমস্ত গর্ব ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু ছিন্ন ভিন্ন হয়তো হয়নি। এরকম কিছু মানুষও আছে যারা জন্মদিন পালন করেন বাঁধ ব্যারেজের গেট আটকে, কিন্তু এটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবার প্রয়োজন আছে। আজকে আমরা কিভাবে এটাকে দেখব। তো উত্তরবঙ্গের নদী পরিস্থিতির কথা আপনি বলছিলেন, তো এবং মানে পরিস্থিতিটা এই মুহূর্তে, এই যে আপনি বলছেন যে হাইওয়ে, রেলওয়ে, এইগুলো তার যে ন্যাচারাল যে ফ্লো, নদীর স্বাভাবিক প্রবাহটাকে একদম পুরো ভেঙে চুরে দিয়েছে। তো আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কাজ করছেন, লোকজনের সঙ্গে কথা বলছেন, তো মানে নদীর পরিস্থিতিটা কীরকম? মানে নদীর পরিস্থিতি বলতে আমি শুধুমাত্র নদীর প্রবাহ নিয়ে অবশ্যই বলছি না, মানে নদীর আশেপাশের জনজীবন, নদীর আশেপাশের যে ফ্লাড প্লেন যেটাকে বলি আমরা, তো সেই সমস্তটা মিলিয়ে, ভাঙন টাঙন মিলিয়ে পরিস্থিতিটা ঠিক কতখানি? না, এই পরিস্থিতিতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের এর মধ্যে এসেছে, রাজনীতির কথা একদম ইন্ট্রোর সময় বলছিলে, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছে কদিন আগে যেটা দিলেন, একদম সম্প্রতি দিলেন, বাঁধ ভেঙে দাও। আমি আমার বন্ধুদের মধ্যে ওটাকে লিখি যে এটা একটা ঐতিহাসিক বক্তব্য, যদিও তাতে আমার বন্ধুরা কিছু প্রশ্ন করে আর কি, যে মাননীয়ার সমর্থনে আমি চলে যাচ্ছি কিনা, তিনি এরকম একটা বক্তব্য রেখেছেন, যেটা তো আসলে নদীকর্মীদের দাবি, পরিবেশ আন্দোলনের মানুষদের দাবি, যেটা আসলে নদী পাড়ের মানুষের দাবি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু আমি ওইটাকে আরেকটু ডিটেলে একটু সময় নিতে চাইবো আর কি, এটাকে, এই শব্দটাকে বোঝার জন্য। দেখুন, বাঁধ ভেঙে দাও, এটা তো প্রথম আমরা শুনলাম এমন নয়। রাজনৈতিক ব্যক্তি হিসাবে রবীন্দ্রসঙ্গীতই রয়েছে, হ্যাঁ, সেই ওটাতেই আসছি। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উনি প্রথম বলেছেন তাও নয়। হ্যাঁ, ঠিক, রবীন্দ্রনাথ 1920 সালে বলেছেন বাঁধ ভেঙে দাও। তো সেইটা হয়তো আজকের বলতে রাজনৈতিক নেতৃত্বের 100 বছর লেগে গেছে, কিন্তু তিনি বলছেন। এর আগে 2015 সালে, ভুল না করলে এই জুলাই মাসের দিকে, ওই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি, উনি এই একই কথা বলেছেন, ফারাক্কা বাঁধ ভেঙে দাও, ফারাক্কা বাঁধ বেড়ে যাও। আমি সেদিকে ঘটনাচক্রে ভাগলপুরে ছিলাম, আমি প্রেস মিট করতে গিয়ে তখন বলি, উনি বলছেন ফারাক্কা বেঁধে, তাহলে উনি কোশি সম্পর্কে কী বলছেন, উনি তেহেরি সম্পর্কে কী বলছেন, উনি কানপুর ব্যারেজ সম্পর্কে কী বলছেন, উনি নারোয়া ব্যারেজ সম্পর্কে কী বলছেন, উনি বিজনোর ব্যারেজ সম্পর্কে কী বলছেন, সেটাও আমাদের একটু মিলিয়ে নিতে হবে। কেন আমি কথাটায় বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন বাঁধ ভেঙে দেওয়ার কথায়, তিনি কিন্তু ওই সিকিমের বাঁধ ভেঙে দেওয়ার কথা কিন্তু বলেননি। তিনি তিস্তার উপরে যে হাইড্রল পাওয়ার, যেগুলো হাইড্রল প্রজেক্টগুলো হচ্ছে, সেটা ভেঙে দেওয়ার কথা বলেননি। তিনি ওখানে দাঁড়িয়ে, ওখানের বন্যার সময় আমার দক্ষিণবঙ্গের দামোদরের বাঁধ ভেঙে দেওয়ার কথা বলছেন। এটা একটু বোঝার দরকার আছে। আমি যখন আমার বন্ধুদের মধ্যে তর্ক হচ্ছিল, তখন সবাই বলছিলেন যে এটা একটা জনপ্রিয় রাজনৈতিক জনপ্রিয়করণের একটা কথা, উনি তাই খানিকটা আলটপকা বলে ফেলেছেন, এরকম ব্যাপার। আমি এটাকে এইটা মনে করছি না, আমি এটাকে খুব সিরিয়াসলি মনে করছি। উনি খুব যথেষ্ট দায়িত্ববান ব্যক্তিত্ব, যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষে। না হলে যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর হিলারি ক্লিন্টন দেখা করতে আসে, হ্যাঁ, তার মানে বিশ্বজনীন যে বাঁধ যারা করে, আমি বলতে চাইছি যে অনেক বড় পুঁজি যেখানে ইনভেস্ট হয়, বাদ তো আর কেউ ছোটোখাটো ব্যবসায়ী করবে না, এটা বৃহৎ পুঁজির কাজ। সেই বৃহৎ পুঁজির সঙ্গে ক্লিন্টন এবং তারাই এসে মুখ্যমন্ত্রীকে তাকে শুভেচ্ছা জানিয়ে নিয়ে যাচ্ছেন। তার মানে নেটওয়ার্কটা বিশাল। সেইখানে দাঁড়িয়ে একজন বলছে বাঁধ ভেঙে দাও, কিন্তু বাঁধ ভেঙে দাওতে তিনি ব্যাখ্যা করছেন না। দেখুন,
উত্তরবঙ্গের যে নদী বাঁধগুলো আছে, চুংথাংয়ের কথাটাও যদি ধরি, তারপরে যে তিস্তা 1-2 যে প্রজেক্টগুলো আছে বা গাজলডোবা আছে, হ্যাঁ, এই বাঁধগুলো কিন্তু মানে অন্তত তিস্তার উপরে গাজলডোবার একটা ভূমিকা আছে, জলকে কি করে ও ডাইভার্ট করে, কিন্তু ওইগুলো কিন্তু ডাইভার্ট করে না, জল হোল্ড করে রাখে না, ডাইভার্ট করে না, জলটা খানিক থামিয়ে রাখে, তাতে সেই জলকে উপর থেকে নিচের দিকে ফেলে এবং তাতে ইলেকট্রিসিটি তৈরি হয়, প্রয়োজনটা আলাদা। আমার এই দক্ষিণবঙ্গের যে বাঁধ গাজলডোবার যে জল সে কী করে ডাইভার্ট করা হয়, সেটা চাষের কাজে লাগানোর জন্য, শহরের কাজে লাগানোর জন্য, কলকারখানার কাজে লাগানোর জন্য। তো তাহলে ওনাকে আমি, যার জন্য আবার ওই কথাটায় বন্ধুদের কথাটায় ফিরে আসি, বন্ধুদেরকে আমি বলার চেষ্টা করছিলাম, যদি আমাদের ধরতে হয় এরকম এহেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বাঁধ ভেঙে দেওয়ার কথা বলছে, তাহলে কিন্তু যদি মনে হয় যে এটা জনপ্রিয় কথা হয়ে উঠেছে, তার মানে ভারতবর্ষের মানুষ এই কথাটা শুনতে চাইছে, এটা মানে এটা হতে পারে যদি উনি ওটা বলে থাকেন। তাহলে আমি ভারতবর্ষের জনগণের কাছে বলতে চাইবো যে এই কথাটা শুধুমাত্র ওনাদের কাছে না শুনে, যারা দীর্ঘদিন এই কথাটা জনপ্রিয় করার জন্য লড়াই করেছেন, জনপ্রিয় করার জন্য কথা বলেছেন, বোঝাবুঝি করার চেষ্টা করেছেন, বার্তাটাকে পৌঁছানোর চেষ্টা করেছেন, তাদের কথাটাও একটু গুরুত্ব দিয়ে শোনার কিন্তু সময় এসছে। ওর জন্য আমি বলছি যে এটা একটা ঐতিহাসিক সময়, যে সময়টায় নদীকর্মীরা কি বলছেন এই বিষয়ে সেটা একটু বোঝা দরকার, এবং বিজ্ঞানীরা কি বলছেন, তথ্য গবেষণা কি বলছেন সেটা কিন্তু বোঝা দরকার। উত্তরবঙ্গের বাঁধ ভেঙে দেওয়া মানে ওই ইলেকট্রিসিটি যে বাঁধ, সেই বাঁধগুলো, যদি আমার দক্ষিণবঙ্গের বাঁধ ভেঙে দেওয়ার কথা বলা হয়, বন্যাকে কন্ট্রোল, বাঁধ তৈরি করা হয়েছিল কেন? বাঁধ তৈরি করা হয়েছিল, প্রথম বলা হয়েছিল যে চাষির জন্য জল সেচের ব্যবস্থার জন্য, তারপরে আমাদের বন্যা হয়, বারবার বন্যা নিয়ন্ত্রণ হবে, কলকারখানার জন্য জল হবে, আর খানিকটা ট্যুরিজম ইত্যাদি পানীয় জলের ব্যবস্থা হবে, এইটা। এবার বন্যায় চাষ, মানে আমি কথাটাকে গুরুত্ব দিয়ে বিচার করার কেন প্রয়োজন এসছে সেই তথ্যের জায়গায় আরও হয়তো অনেক প্রশ্ন আসবে, কিন্তু এর মধ্যে একটুখানি এটাকে ছুঁয়ে রেখে যাই। সেটা হচ্ছে, আমরা ভারতবর্ষ স্বাধীনতার পরে 5,500 বাঁধ ব্যারেজ করেছি। এই 5,500 বাঁধ ব্যারেজ করতে আমরা 130 লক্ষ কোটি টাকার খরচ করেছি। সরকারি ডেটা, মেহের শাহর রিপোর্ট বলছে যে আমরা 113 মিলিয়ন হেক্টর জমিকে সেচের আওতায় আনতে পারবো, এই কথা ভেবেছিলাম। কিন্তু সবথেকে ভালো যে বছর এনেছি, সবথেকে ভালো, প্রত্যেক বছর তো সেই মাত্রায় যায় না, বৃষ্টি, তার জল ধরে রাখা ইত্যাদি সবটা নিয়ে, সেইটা কখনোই আমরা 79 মিলিয়ন হেক্টরের উপর, মানে 70% কোনোদিন ক্রস করেনি। তাহলে আমাদের প্রথম বাদ করার যে কারণ, বাদ দিয়ে আমরা জলসেচ করব, সেটা আমরা পৌঁছাতে পারিনি। এবং তার সঙ্গে ওই রিপোর্ট আর একটাই বলছে যে আমরা যে চাষ করছি, আমাদের কৃষির যে নির্ভরশীলতা, সেই কৃষি নির্ভরশীলতার 76% যে কৃষি আমরা করছি, সেই জলটা আমরা মাটির তলার জল নিচ্ছি। তাহলে এত লক্ষ কোটি টাকা খরচ করে, এত মানুষকে উদ্বাস্তু বানিয়ে, এতগুলো নদীর যে স্বাভাবিক বহমানতাকে ডিস্টার্ব করে, তার যে বাস্তুতন্ত্রকে ডিস্টার্ব করে, তার জৈব বৈচিত্র্যকে ডিস্টার্ব করে এবং নদীর উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষকে বিচ্যুত করে, উদ্বাস্তু হবার কষ্ট বাঙালির থেকে ভালো আর কেউ তো জানে না। আমরা জানি কীভাবে উদ্বাস্তু হলে কী কষ্ট মানুষকে সহ্য করতে হয়। সেই উদ্বাস্তু করে আমরা যে বাঁধ বানালাম, তাহলে তার প্রথম শর্তটা আমরা ফুলফিল করতে পারিনি। দ্বিতীয় শর্ত, বড় বন্যা আমরা হয়তো কিছু আটকাতে পেরেছি, কিন্তু বন্যা কি আটকাতে পেরেছি? বন্যার ক্ষয়ক্ষতি কি আটকাতে পেরেছি? বরঞ্চ এমন জায়গায় কোনোদিন বন্যা হয় না, তেমন জায়গায় বন্যা হচ্ছে। আর এখন বন্যার পরিস্থিতি একটা নতুন এসছে, আরবান ফ্লাড, এমন কোনো জায়গায় দেহরাদুনেও বন্যা হচ্ছে, আর পাহাড়ি শহর সেখানেও বন্যা হয়। এইখানে এইবারেরটায় যে আহত হওয়া, যে নিহত হওয়ার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা বন্যার থেকে বেশি তো ধসে হয়েছে, ধসে পড়ছে, মানে ভূমি আলগা হয়ে যাচ্ছে, আস্ত শহর নিচে নেমে আসছে। আস্ত শহর আমরা দেখেছি, যোশীমঠের মানুষ যখন সেই বিশাল মশাল মিছিল করে প্রতিবাদ করলো, তারপরে মানুষ সেখানে নজর এসেছে, আস্ত শহর নেমে আসছে। তো এই পুরোটাকে নিয়ে আমরা যদি বিচার করতে যাই,
তাহলে কিন্তু আমাদের বাঁধ ভেঙে দেওয়ার কথাটায় পৌঁছাতে হবে, কিন্তু তাকে তার বিজ্ঞানের গবেষণা, তার তথ্য, তার বিশ্লেষণ আর যারা আন্দোলনকারীরা কথা বলছেন সেই যুক্তির উপর নির্ভর করে, আলটপকা বাঁধ ভেঙে দেওয়া কথার উপরে নয়। আমি এতগুলো এই কথাটাই আসবো বলে এতগুলো বললাম যে আলটপকা শুধুমাত্র জনপ্রিয়করণের কথা নয়, ইটস ভেরি সিরিয়াস টাইম। এই কথাগুলোকে আরও সিরিয়াসলি ডিসকাশনের মধ্যে নিয়ে আসা দরকার সেই সময়টায়। উনি যখন কথাটা বলেছেন আমার মনে হয় এইটাকে আরও গভীরে যাওয়ার প্রয়োজন আছে। তো ধরুন এই যে ইদানিংকালে আমরা যেটা দেখছি যে এই বৃষ্টির কোনো নিয়মতান্ত্রিকতা নেই, মানে বৃষ্টি আগেও আমাদের এখানে বৃষ্টি প্রতি বছর যে একরকম হতো সেরকমটা নয়, কোনো বছর কম কোনো বছর বেশি। মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা আমাদের ভূগোলের প্রশ্ন আসতো, আমাদের উত্তর লিখতে হতো। কিন্তু এই গত কয়েক বছরে আমরা যেটা একটা খুব দ্রুত একটা পরিবর্তন দেখলাম এই পরিবেশের ক্ষেত্রে, যে এই পুজো কেটে যাওয়ার পরেও যে সময় একটা শুকনো হিমেল ভাব এসে যাওয়ার কথা অন্তত কলকাতার দিকেও, সেখানে এখনও এই যে নিম্নচাপ, এখনও এই যে এক ধরনের প্রচণ্ড আর্দ্রতা বাতাসে, এইটার সঙ্গে এই যে নদীর যে এত সংকট দেখা দিয়েছে, এটার সঙ্গে কোনোভাবে কি কানেক্টেড আছে? প্রথমত আমি বিশ্বাস করি না যে প্রকৃতি খামখেয়ালি। এই খামখেয়ালিপনাটা মানুষের শব্দটা আমাদের তৈরি, আমি বলার জন্য বললাম। না, আমাদের মানুষের জন্য শুধু নয়, প্রকৃতি তার একদম নিজের নিয়মের বাইরে যায় না, তার নিয়মটা ধারাবাহিক ক্রমান্বয়ে চলে। হ্যাঁ, সেই ধারাবাহিক ক্রমান্বয়ে আমাদের ভারতবর্ষের মোট বৃষ্টিপাতের পরিমাণ খুব যে বদলে গেছে এমন নয়। মোট বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি এক আছে, বৃষ্টিপাতের দিন সংখ্যা বদলে গেছে। আচ্ছা, এই বছর তো একদম প্রথমেই বর্ষার প্রথমেই আমাদের আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট প্রত্যেকবার সামনে রাখে, তারা বলেছিল এবার বৃষ্টি বেশি হবে। সেই অনুযায়ী বৃষ্টি আমরা পেয়েছি সারা বছর ধরে। বৃষ্টির পরিমাণে যেটা হচ্ছে, কম সময় বেশি বৃষ্টি হচ্ছে। আগে বৃষ্টির সংখ্যাটা অনেকগুলো দিন ধরে যেটা ছিল সেটা বদলে গেছে, এখন কম সময় বেশি বৃষ্টি হচ্ছে, মানে যেটাকে ইভেন্ট ডিস্ট্রিবিউশন বলে একটা ইভেন্ট ডিস্ট্রিবিউশনটা একদম ব্রেকআপ হয়ে গেছে। এবং সেটা প্রকৃতি যে নিয়মের মধ্যে মানুষের যে কাজকর্ম, তার যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশে এই সিস্টেমটা ব্রেক করে গেছে, তার জন্য এই বিপদটা আসছে। আমি রিপোর্ট দেখছিলাম, একটা খুব রিসেন্ট একটা রিপোর্ট বেরিয়েছে জলঙ্গি নদীর উপরে। 1890 সালে জলঙ্গি নদীতে, কৃষ্ণনগরের পাড় দিয়ে বয়ে আসা এই জলঙ্গি নদীতে, যেখানে 1 লক্ষ কিউসেক জল বয়ে চলতো, 2009 সালে সম্ভবত রিপোর্টটা, এই রিসেন্ট, জলের পরিমাণ মাত্র 18,000 কিউসেক, মানে 82% নদীতে জলপ্রবাহে ঘাটতি হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে আমরা কেন নদী আন্দোলনটাকে এত গুরুত্ব দিতে চেয়েছি, নদীকে অক্ষ ধরে আমরা সব কথাগুলোকে বলার কথা কেন বলেছি, শেষ পর্যন্ত আমাদের নদীতে পৌঁছাতে, সমস্ত জল নদীতে পৌঁছাবে। দ্বিতীয় কারণ হচ্ছে, আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি যে নদী তার অবস্থার অবনতি হয়েছে। এই অবস্থার অবনতি, শ্রমজীবী মানুষের অবস্থার অবনতি আর অর্থশীল মানুষের বৃত্তের বৃদ্ধি, এই যে ফারাক আমরা এখন দেখতে পাচ্ছি নদীর মধ্যেও, সেই কথাটা আমরা দেখছি। জলঙ্গির তথ্য দেখাচ্ছে তার 82% জলঘাটতি। তাহলে নদীটা কি ছিল, এখন কি অবস্থা? এটা যদি আমরা গঙ্গার ক্ষেত্রে দেখি, এটা আরেকটা রিপোর্ট বেরিয়েছে, গঙ্গার ক্ষেত্রে যে নদীতে ফারাক্কার উজানে 56% জলঘাটতি হয়েছে। তার মানে তাকে তো যদি 100 লিটার জল চলতো, এখন মাত্র 44 লিটার জল চলছে। এইটা ডায়মন্ড হারবারে গিয়ে 45% ঘাটতি হয়ে গেছে। তো এই যে জলের ঘাটতি, তার মানে এর সঙ্গে জুড়ে থাকা পুরো জীবনচক্রের ঘাটতি বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। আর বিপদের সবসময় আমি বলি বন্ধুদের, অনেক বন্ধুরা বলে পৃথিবী বিপন্ন, পরিবেশ বিপন্ন। আমি কখনো বলি না। পৃথিবী এরকম অনেক ভয়ঙ্কর দুর্যোগ সে সামলেছে, সে
সে থাকবে। ভূতাত্ত্বিক ইতিহাস তাই বলে, ভূতাত্ত্বিক ইতিহাস তাই বলবে, প্রকৃতি বিজ্ঞান তাই বলবে। যদি বিপদে কেউ থাকে তাহলে মানুষ বিপদের মধ্যে আছে। পরিবেশ সংকট, আমরা যেটা পরিবেশ সংকট কথাটাই একটা আসলে মানব সংকট, মানব সভ্যতার এই কথাগুলো যে খুব যে আমরা ব্যবহার করি তা তো নয়, অর্থাৎ ব্যবহারিক জায়গায় কথাগুলোর প্রয়োগ এখনো নেই। তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি, আমাদের নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন যবে থেকে আমরা করতে চেষ্টা করেছি, আমরা বারবার পরিভাষা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, মানে ওটা আপনারা নিয়মিত আমরা খোঁজার চেষ্টা করেছি। নতুন এই যে আমি নিজের পরিচয়তে আমরা বলি এখন আমি নদীকর্মী। এই নদীকর্মী 10 বছর আগে কে বলেছে? কাউকে নির্দিষ্ট করতে পেরেছি আমরা? কিন্তু নদী নিয়ে কথা তো আমাদের দীর্ঘদিন বলা হচ্ছে। হ্যাঁ, বাংলায় নদীর কথা বলবো, পান্নালাল দাশগুপ্তর নাম উচ্চারণ করবো না, আমার কান মুলে দেওয়া উচিত। এরকম অসংখ্য মানুষ আছে যারা দীর্ঘদিন নদীর কথা বলছে, কিন্তু আমরা এটাকে পরিভাষায় নিয়ে আসা নদীকর্মী শব্দটা ব্যবহার করার চেষ্টা করছি। এর জন্য এই বিষয়টায় গুরুত্বটা আজকে দাঁড়িয়ে আমরা কতটা দিতে চাইছি সেইটাকে বোঝানোর জন্য। ঠিক এই সংকটের জায়গাগুলোতেও আমরা নানানভাবে এইটা কিন্তু খোঁজার চেষ্টা করছি। আমরা যে কথাটা বলায় প্র্যাকটিস করেছি যে জীবন বাঁচানোর তাগিদে নদী বাঁচাও। নদীটা বাঁচাবে কে? আমি কি? প্রকৃতি তার নিয়মেই থাকবে, কিন্তু আমার জীবনটাকে বাঁচানোর জন্য আমাকে এই কাজের মধ্যে জুড়ে যাওয়া উচিত। এই পরিভাষার খোঁজ কিন্তু আমাদের মধ্যে চলছে, এই সংকটের খোঁজ কিন্তু আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যেও এই সংকট আছে। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত নাগরিক পড়েন, আমাদের এই পডকাস্ট দেখছেন, তারা জানেন যে নাগরিক এমন একটি স্বাধীন সংবাদ মাধ্যম যারা শুরুর দিন থেকে আজ প্রায় 4.5 বছর হয়ে এলো আমাদের কোনো রকম কর্পোরেট সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুদান, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা কিছুই নেয় না। আমাদের ভরসা আপনারাই, অর্থাৎ নাগরিকরাই। আপনাদের উৎসাহে এবং মতামতে আমরা এতদূর পেরিয়ে এসেছি। তাই সেই কথাই আবারও বলবো যে আপনার নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সাধ্যমতো অনুদান পাঠাতে পারেন এবং নাগরিক যে সুস্থ আলোচনার পরিসর চালিয়ে নিয়ে যেতে চায় সেই পথে তাদের সাহায্য করুন। দেখতে থাকুন, পড়তে থাকুন নাগরিক.net। তো সেই কারণে কি ধরুন আপনাদের যে আন্দোলন নদী বাঁচাও জীবন বাঁচাও, সেখানে আপনার কথা অনুযায়ী আপনাদের মূল লক্ষ্যটা হচ্ছে জীবন বাঁচাও, কিন্তু নদী বাঁচাওটা শুরুতে আপনারা রাখছেন, নদী না বাঁচলে জীবনটা বাঁচবে। হ্যাঁ, আমি যে নদী বাঁচাও সেটা রাখছেন, সেটা আসলে ওই কানেক্টিং ওই জায়গাটা সংযোগটা করার জন্য, সংযোগটাকে ধরে রাখার জন্য, কারণ আমরা তার বাইরে নই। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি অল্প কিছু নদীর পাড়ে যাওয়ার সুযোগ পেয়েছি এই জীবনে। আমাদের ভারতবর্ষে নদী দেখতে হলে আরও অন্তত দুবার জন্মাতে হবে, সেটা তো আর প্রকৃতির নিয়মে সম্ভব নয়। যেটুকু নদীগুলো দেখেছি আমরা, ছোট নদীর কথায় বারবার আমরা বলার চেষ্টা করেছি যে যেখানেই নদীর পাড়ে গেছি, নদীর পাড়ের মানুষের কথা, আমি তথ্য গবেষণাও তাই দেখাচ্ছি। আমি উদাহরণ দিয়ে এক্ষুনি বললাম যে পাড়ে, এই নদীর পাড়ে গেছি, সেখানে মানুষ বলেছে যে এই নদীতে আগে যা জল ছিল, এখন এই নদীতে এত বড় নৌকা চলতো, এখন আর নেই। এই নদীর যে তার যে খাতটা সেইটা বদলে গেছে। এই নদী দূষণটা মোটামুটি আমাদের আলোচনায় আছে। 1985 সালে যখন ওই গঙ্গা অ্যাকশন প্ল্যান হয়, তারপর থেকে গঙ্গা দূষিত এই কথাটা একটু প্রচারের মধ্যে এসে যায় এবং তারপরে অন্য নদীর দূষণের কথাও আসে। সেই নিয়ে তো অনেক মিমও এখন নানা রকম চলে। হ্যাঁ, একটা যার মধ্যে খুব আমার এই মুহূর্তে মনে পড়ছে যে দুটো দেশের, অবশ্যই আরেকটি দেশ ইউরোপীয় দেশ, সেখানকার নদী খুব পরিষ্কার নদী, আর আমাদের যে দেশ নদীকে নদী মনে করে তাদের অবস্থা, যে দেশ নদীকে মা মনে করে তাদের অবস্থা, এটা খুব মানে প্রচলিত। আর একটা লেটেস্ট একটা দিন দুয়েকের একটা খুব ভালো খবর, আমি জানি না সবাই দেখেছে কিনা, আমাদের নদীগুলোর দূষণের থেকে বাঁচতে নদীর সঙ্গে ভারতীয় মানুষেরা তার সংস্কৃতিকে জুড়ে নিতে চেষ্টা করেছিল জীবনের সঙ্গে। দূষণ থেকে বাঁচতে, দূষণ যাতে আমরাই আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারি, এটা যে আমাদেরই সার্বজনীন সম্পদ। আমি বলি, মানে বেশি
কমফোর্ট ফিল করি সার্বজনীন সম্বল কথাটা। কারণ সম্পদ হলে কি হয়, আমরা খানিকটা একটু নষ্ট হলেও কিছু হয় না, কিন্তু সম্বল কখনো হাতছাড়া করি না। তা প্রকৃতিটা আমাদের, যদিও এটা আমার প্রথম শব্দ নয়, এটা নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাসে বাংলার প্রকৃতির ধন সম্বল কথাটা উনি প্রথম ব্যবহার করে। তো আমরা নদীকে বা এই প্রকৃতিকে সম্বল, সার্বজনীন সম্বল বলতে চেষ্টা করি। এই সম্বলগুলো যাতে বেঁচে থাকে, তার মধ্যে একটা হচ্ছে নানান রকম রিচুয়াল। ভাদু পুজো হয় আমাদের, হ্যাঁ, গঙ্গার পুজো হয়। গঙ্গা আরতি পরে এসেছে, ওই শুধু আরতি করে পুজো হওয়া এগুলো অনেক পরে এসেছে। ছট পুজো হয়। এর মধ্যে একটা ঘটনা সোয়ামের হাসিটা বুঝিয়ে দিচ্ছে, ও হয়তো দেখেছে। আমাদের নদীগুলোর মধ্যে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ নদীর নাম বলতে গেলে আমরা গঙ্গা, যমুনা, গোদাবরী এই কথা বলি। যমুনা নদী আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। এই যমুনা নদী ইকোলজিক্যালি ডেথ আজকের, তার প্রাণ শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেটা একেবারেই সোজাসুজি দূষণের কারণে, দূষণের কথা উঠে আসাতে। তো সেইটার সঙ্গে দিল্লিতে একটা কাজ করেছে দিল্লির সরকার, এটা হাস্যকর, এবং আমি শুধু হাস্যকর বলে এটাকে লঘু করবো না, একদম এটাকে লঘু করবো না। আমি একটা অন্যায়কে আপনাদের এই মঞ্চে বলতে চাইব। যমুনায় দূষিত হয়ে আছে, সেই দূষণ থেকে কিন্তু এই সময়টায় বিহারের মানুষদের একটা খুব গুরুত্বপূর্ণ সংস্কৃতির অঙ্গ হচ্ছে ছট পুজো। ছট পুজো আমার কাছে খুব আগ্রহের, কারণ ছট পুজো করার জন্য কোনো পুরোহিত লাগে না, এটা একদম সাধারণ মানুষের। ছট পুজোর জন্য কেউ ধনী, ধন সম্বল আর কেউ কিছু নেই, এই বিভেদ থাকে না। সবাই নদীর পাড়ে, জলের পাড়ে, গঙ্গার পাড়ে, নদীর পাড়ে মূলত সূর্যের উপাসনা, ছট মাইয়া, প্রকৃতির সঙ্গে জুড়ে থাকা কালচারাল অ্যানথ্রোপোলজির বিষয়। এবং এখানে কোনো হেজিমনি নেই, আধিপত্যবাদ এখানে নেই, এটা সবচেয়ে আমার জন্য গুরুত্বপূর্ণ। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, দিল্লির সরকার একটা করলো কি, যমুনায় ছট পুজোর বিহারি মানুষদের সেন্টিমেন্টকে তারা আকর্ষিত করবে বলে যমুনার একটা পাড়ে একটা গর্ত করে সেখানে প্লাস্টিকের একটা চাদর করে তাকে বাউন্ডারি করে সেখানে যমুনার গায়ে, মানে একেবারে এখানে যমুনা আর ওপারে দেখা যাচ্ছে ওই জলের একটা জায়গা, একটা বাধাই করে ওখানে বাঁধিয়েছে। এবং সেখানে জল কোথা থেকে আসছে জানো? অনেকেই আমরা হয়তো জানি না, দিল্লি যমুনার পাড়ে, কিন্তু দিল্লির মানুষের ফ্ল্যাশে যে জলটা যায়, দিল্লির মানুষের পানীয় যে জল, সেটা আসে গঙ্গা থেকে। আচ্ছা, সেই গঙ্গায় যে জল আসে, তার যে পাইপ লাইন, সেই পাইপ লাইনে বিশাল একটা জায়গা রেডি মানে ইয়ে করে আর কি, ডাইভার্ট করিয়ে সেই জলটাকে ওইখানে একটা ওই পুকুরে বানিয়ে নিয়ে এসছে। সেখানে নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবে। যাই হোক, পরে হয়তো ওইটা ক্যান্সেল করেছে। ঠিক আছে, শুভবুদ্ধি উদয় যত তাড়াতাড়ি হয় তত ভালো। কিন্তু যে আমি বলতে চাইছি, এটা শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বের সীমাবদ্ধ না। এইটা ভাবা কোনো না কোনো আইএস, কোনো না কোনো অফিসার, সে তো আর তাকে তার সার্টিফিকেট আছে কি নেই সেই প্রশ্নটা তো আমরা করতে পারি না। সে তো অবশ্যই সার্টিফিকেট আলা একদম শিক্ষিত মানুষ, এবং যথেষ্ট পরীক্ষা দিয়ে, অনেক রকম পরীক্ষা দিয়ে তিনি ওই পোস্টে গেছেন। তিনি এই কথাটা ভাবেন কি করে? তার মানে তার মাথার মধ্যে প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, ভারতবর্ষীয় সংস্কৃতি, তার কোনোটাই তার বিকাশের মধ্যে নেই। সে খালি ওই আধিপত্যবাদ, আমি কি করতে পারছি এইটা। তো এইগুলোকেও আমাদের প্রশ্নের মধ্যে নিয়ে আসতে হবে। এটাও নদী বাঁচাওয়ার আন্দোলন, এটাও নদী বাঁচাও, জীবন বাঁচাও আন্দোলন। এই কথাটাও আমরা বলতে চাই বারবার। আপনাদের আন্দোলনের বিষয়ে বিস্তারিত একটু জানবো, তার আগে একটা ছোট প্রশ্ন এখানে আমি করতে চাই। এই যে আপনি আধিপত্যবাদের কথা বলছেন, এই যে ধরুন উত্তরবঙ্গে যখন এই বিপর্যয়টা হলো দুর্গাপুজোর পরপরই, তারপরেই একটা বিভিন্ন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে একটা লেখা খুব ঘুরলো যে এই যে বিপর্যয়টা হলো, এর জন্য আপনারা যারা ট্যুরিজমকে বেশি করে দায়ী করছেন, হোমস্টে লোককে দায়ী করছেন, ইত্যাদি করছেন, বেশি করে দায়ী করুন সরকারকে, কারণ প্রশাসনকে, কারণ তারাই বেশি দায়ী এই পুরো পরিস্থিতির জন্য।
ট্যুরিস্ট বা ট্যুরিজম আসলে যেটাকে বলা হয় যে নরম লক্ষ্য, সফট টার্গেট। তো সেক্ষেত্রে মানে আপনি এই সিচুয়েশনটা কীভাবে মানে এই প্রশ্নটাকে আপনি কীভাবে অ্যাড্রেস করবেন? আমি তো আপনার খুব খুশি হই এইরকম যখন ঘটনা ঘটে, ছবি যখন আসে যে একটা 3 তলা বাড়ি এরকম ভেসে চলে গেল, আমি খুব খুশি হই। আমার বন্ধুরা আমাকে নিষ্ঠুর ভাবতে পারে, হ্যাঁ, কিন্তু আমি বলি যে নদী তার পুনর্দখল করলো, নদী তার জায়গা পুনর্দখল করলো। নদীর যে জায়গাটা আসলে বয়ে যাওয়ার জায়গা, আমরা ওখানে গিয়ে একটা কংক্রিট তৈরি করেছিলাম, সেইটা ও দেখিয়ে দিল, না ভাই এটা তোমার জায়গা না, এটা আমার জায়গা। প্রকৃতির স্মৃতি কিন্তু ভীষণ প্রখর। প্রকৃতির স্মৃতির সঙ্গে মানে জালিয়াতি চলে না। যে নদীতে এই ধরালিতে যে ঘটনা, ধরালিতে গত সমানে হচ্ছে, এখানেও তাই হয়েছে। আমরা এখানকার শহরের বাসিন্দারা আমরা ভাববো ট্রেনে উঠবো, ট্রেন থেকে নামবো, একটা বেশ চকচকে স্টেশন, সেই স্টেশনটা চালাবে কোনো বেসরকারি কেউ হয়তো, সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠবো, গাড়ি থেকে যে বাড়িটায় হোমস্টেটায় গিয়ে যাব। হোমস্টেটা তো একটা অত্যন্ত ভাবা হয়েছিল যখন, সেটা অন্যরকম ভাবা হয়েছিল যে গ্রামের মধ্যে 2টো ঘর নিয়ে যে বসবাস করে ওই প্রকৃতির কোলে, তার একটা ঘরকে ছেড়ে দেবে, আমরা যাব, তার সঙ্গে থাকবো, তার মতন করে খাবো, সেখানেই হবে। এটা ছিল হোমস্টের ধারণা। এরকম অনেক বিশ্বে আছে, একটাও ওখানে কংক্রিট নেই। এরকম বহু জায়গা আছে যেখানে এতটুকু কংক্রিট পৌঁছায়নি। সরকার চায়নি বলেই হয়নি, ব্যবস্থা চায়নি বলে হয়নি, এবং ওখানকার মানুষও চায়নি বলে, হুকুমত নেই চাতে। হ্যাঁ, সরকার না চাইলে কিছু হয় না, এরকম তো কথা আমরা শুনেছি অনেক। তো তাই তারা চায় না বলে সেইখানে আমরা ভাবি যে ওরকম নামবো না, নদীর মধ্যে একদম পাহাড় দিয়ে কুলকুল করে বয়ে যাবে, হ্যাঁ, আর আমি খুব আনন্দে 2-3 দিন কাটাবো, তারপরে আবার বাড়ি চলে আসবো। কিন্তু আমি 2-3 দিন যেখানে কাটালাম সেটা আসলে নদীর জায়গা। এইটা ভুলে গেলে কিন্তু আমি ভুল করব। এবং আমি ওখানটায় যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে গেলাম, এই সবটাই তো নদী। রাস্তার জন্য যে রাস্তাটা তৈরি হয়েছে, যে কংক্রিট হয়েছে, যে ইট বালি সিমেন্ট চুন সুরকি যা যা লেগেছে, মাটি যাই লেগেছে, ওই বাড়িটা করার জন্য যে ইট লেগেছে, সবই নদী। তারপরে নদী থেকে নিয়ে এসে নদীকে এর জায়গাটাকে দখল করেছি। এখান থেকেও আমাদের ভেবে বেরিয়ে আসা উচিত। মানুষ যাবে 2 দিনের জন্য, নিশ্চয়ই কোথাও একটা বাড়ির বাইরে গিয়ে থাকলো, প্রচণ্ড এখানে যা ট্রেস, কিন্তু সে যখন যাবে তার খোঁজটা যেন থাকে এমনটাই, যে জায়গাটা সত্যিই প্রকৃতির জায়গা, সেটা শহরের জায়গাটা নয়। সেখানে অসংখ্য ওই হোমস্টে না বলাই ভালো, একেবারে হোটেল তৈরি হয়েছে, হ্যাঁ, যেগুলো আসলে বিপদটার কারণটা এসেছে। এই যে একদম শুরুতে বলছিলেন যে পশু ভেসে আসার বিষয়টা কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে আসামে কাজিরাঙ্গা জঙ্গলে বন্যাতে দেখছিলাম, ইত্যাদির জায়গাগুলো দেখছিলাম। এবছর আমাদের এখানেও এটা দেখতে হলো। হ্যাঁ, এবার আমাদের এখানেও দেখতে হলো। তার মানে ওদের যে চারণ যে ভূমিগুলো, সেগুলো নদী সেইখান অবধি পৌঁছে যাচ্ছে। তাহলে ওদের, কারণ ওরা তো জানে সেফ জায়গা, ওদের প্রাকৃতিক নিয়মে ওরা জানতে পারে, তারাও জানতে পারছে না, মানে সংকটের গভীরতাটা অনেকটা এত তাড়াতাড়ি বদলটা হচ্ছে, ওরা মানিয়ে নিতে পারছে না আর কি। আপনারা সম্ভবত, যেহেতু উত্তরবঙ্গের নদী নিয়ে আমরা কথা বলছি এই পর্বে, মূলত সংকোষ নদী বাঁচাও একটা আন্দোলন একসময় করেছিলেন, এবং সেখানটা করতে গিয়ে বেশ বাধার মুখে পড়েছিলেন। ঘটনাটা কী ছিল? আমরা একটা ডাক দিয়েছিলাম, আমরা ওই উত্তরবঙ্গের নদীগুলোকে নিয়ে একটা, আমরা সবসময় চেষ্টা করছি যে এই ছোটো নদীর কথাটা যত উঠে আসে, এবং ছোট ছোট যে বিপদগুলো আসলে স্থানীয়ভাবে যদি আমরা ব্যবস্থা না করতে পারি, ওই সিওপি করে, মানে কনফারেশন অফ অল পার্টিস, ওই করে সমস্যা আর হবে না। স্থানীয় পরিকল্পনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানে স্থানীয় মানুষকে জুড়ে নিয়ে, স্থানীয় মানুষকে জুড়ে নিয়ে স্থানীয় পরিকল্পনা, জলবায়ু পরিবর্তনকে যদি মোকাবিলা করতে হয়, স্থানীয় পরিকল্পনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার শহরের জন্য পরিকল্পনা কী হবে, আমার গ্রামটার জন্য পরিকল্পনা কী হবে, আমার জেলাটার জন্য কী হবে, আমার একটা বনাঞ্চলের যে অঞ্চলে থাকি সেখানে। তো এইগুলোকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। সেই সময় ওই পারদেওনাপুর বলে একটি জায়গা আছে। এটা কত সাল নাগাদ? এইটা 2019, না 19-এর শেষের দিকে, 2020-র শুরুর দিকে। আচ্ছা, তারপরেই করোনা ঘোষণা হয়ে যায়, তার আগে আগে। তো আমরা ওই শঙ্কোষ থেকে পারদেওনাপুর একটা সাইকেল র্যালি করছিলাম। শঙ্কোষ হচ্ছে আমাদের বাংলার, পারদেওনাপুরটা কোন জেলা? পারদেওনাপুর হচ্ছে মালদাতে পড়ছে। মালদাতে পড়ছে। আমরা একদম পুরো মানে গঙ্গার শেষ পর্যন্ত, পদ্মা পর্যন্ত আর কি আচ্ছা, আসছিলাম, মানে শঙ্কোষ থেকে পদ্মা আসছিলাম সাইকেল করে। এবার শঙ্কোষটা হচ্ছে আমাদের সব থেকে মানে শেষ, তার ওপারটা, নদীর ওপার হলো আসাম, এপার হচ্ছে আমাদের বাংলা। তো বারোভিসা বলে একটি জায়গা আছে, সেই শঙ্কোষে, কুচবিহার পড়ছে না, ওটা আলিপুরদুয়ারের মধ্যে পড়ে। ওইখানে আমরা ইয়েতে গেছি, শঙ্কোষে পাড়ে গিয়ে দেখি, আরে এটা শঙ্কোষ কোথায়, এই একেবারে তো কোয়ারি, খনি এলাকা। এটা পারদেওনাপুরে, এটা শঙ্কোষের পাড়ে, মানে বারোভিসাতে। আচ্ছা আচ্ছা, ওই পারদেওনাপুর তো এখানে শেষ করে, হ্যাঁ, মানে দক্ষিণের দিকে সাইকেলিংটা আমরা করেছিলাম উত্তর থেকে দক্ষিণে। প্রথম দিন একদম প্রথম দিনই ওটা। আচ্ছা, শঙ্কোষের পাড়ে গিয়ে দেখছি, আরে এপার ওপারে মিলে রীতিমতো একেবারে যেরকম খনি হয় আর কি, পাথর ক্র্যাশার, খাদান একেবারে, সেখানে বড় পাথর বাছাই করার জায়গা। তো আমরা গিয়ে, কজন আমরা ছিলাম, 8 জন না 10 জনের একটা টিম ছিল, হ্যাঁ, সবটা নিয়ে হয়তো 12 জন, আমরা 13 জন ছিলাম, গাড়ি ঠাড়ি এগুলো নিয়ে 12-13 জন ছিলাম। আর স্থানীয় কিছু সাংবাদিকরা জুড়ে গেছিলেন। আর ওই আমরা ভালোবাসে আমাদের খুব, আমরা কি করি খবর টবর রাখতে চান বলে প্রশাসনের লোকজন, হ্যাঁ, তারা ছিলেন। দিয়ে ওইখানে আমরা শঙ্কোষের পাড়ে, আর এই কী দেখছি আমরা, হ্যাঁ, এই আমাদের আন্দাজই ছিল না এরকমভাবে একটা নদীর বুকের মধ্যেই একটা খনি চলছে, এরকম আমাদের কোনো আন্দাজ ছিল না। পরে আমরা জেনেছি যে এটা এখানকার নিয়ম। 1, 2, 3 করতে করতে ওই 12 জনকে অন্তত মানে 50-60 জন অস্ত্র বার করেনি, কিন্তু হ্যাঁ, লাঠি সোটা তো চোখে দেখছিলাম, আর জামা কাপড় উঁচু দেখছিলাম। তারা নিয়ে এসে একেবারে আমাদের, এখানে কি করছেন, প্রথম কথা আমরা নদী দেখতে এসেছি। নদী দেখতে গুগলে দেখুন, মানে নদীর পাড়ে আসবেনই না, সশরীরে আসবেন না, একদম পুরো থ্রেট। আপনি গুগলে দেখুন কি বলছে এরা, কি করে এত অডাসিটি তৈরি হয়। আমরা এবং তারপরে মানে খুবই মানে বেরোতে পারবো, রীতিমতো অ্যাসল্ট। কোনো রকমে ওই সাইকেল নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি, দিয়ে আর অধ্যত্ত সবই কিন্তু তরুণ ছেলে, ওখানকার মানুষের বাসিন্দা। উত্তরবঙ্গের মানুষকে আমি খুব ভালোবাসি, ওরা কিন্তু এই অর্থ লোভ যে জায়গায় নিয়ে গেছে, আর এই ক্ষমতার যে লোভ যে জায়গায় নিয়ে গেছে, ও ওখানে বলতে পারে যে তুমি কেন নদীর পাড়ে, বলতে এই অধ্যত্ত তাকে দিয়েছে যে তুমি নদীর পাড়ে না, গুগলে নদী দেখবে, এখন এখান থেকে যাও, ওখান থেকে দেখো নি কেন, ওই রাস্তা দেখো নি কেন, এখানে এসছো, সোজাসুজি। তো এই ঘটনাটা আমাদের সঙ্গে 2020 সালে হয়। তো কোনো রকমে আমরা ওখানে বেরিয়ে আসি, তারপরে পুলিশও এসে যায়, যাই হোক। কিন্তু এইটা আমাদের বাংলা চোখে দেখা। আমি একটা হচ্ছে বিপদ, আর একটা হচ্ছে বিপদ সৃষ্টির ধারাবাহিক প্রক্রিয়া। আমি এই বোধগুলো, এই ভাবনাগুলো, এই অধ্যত্বগুলো, এই স্পর্ধাগুলো, এগুলো হচ্ছে বিপদ গড়ে তোলার, একটা ভয়ঙ্কর বড় বিপদ আসার ধারাবাহিক প্রক্রিয়া। ছোট ছোট স্টেপস, সিঁড়ি যেরকম বেয়ে বেয়ে ওঠে, এইটা সেরকম একটা সিঁড়ি। ওই নদীর পাড় থেকে মানুষকে বিচ্যুত করতে হবে। সাধারণ মানুষ যদি ওখানে যায়, কিন্তু তার তো অধিকার, তার সার্বজনীন সম্বল। আমাদের সমস্ত রিচুয়াল যেগুলো আছে সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকা, সে ধর্মবিশ্বাস হতে পারে, কিন্তু সেগুলো সব নদী, এবং নদীর পাড়ে নদীর বৈশিষ্ট্যপূর্ণ জায়গাগুলো, নদীর মোহনা, নদীর উচ্চ কোনো একটা জায়গায় শুরু হচ্ছে সেরকম একটা জায়গা। কেন এগুলো করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা? তারা কি এমনি এই কাজগুলো করেছিলেন?
12 বছর অন্তর অন্তর, আমি খুব এর পক্ষে যে 12 বছর অন্তর অন্তর মেলা। এখন স্পর্ধা দেখানোর জন্য মেলা, সেটা আলাদা, কুম্ভ মেলার কিন্তু কথা বলছেন। কিন্তু 12 বছর অন্তর অন্তর সারা দেশের মানুষেরা তার প্রাকৃতিক সম্বলকে, তার সার্বজনীন সম্বলকে ইভ্যালুয়েট করে নিতে পারে যে আজকের আমার কেমন অবস্থায় আছে। আমি তো জানতে পারতাম না সেই সময়, তো এত ডেটা এইভাবে তো ছিল না। এটা তারা ব্যবস্থা খুঁজে বার করেছিলেন নদীর পাড়ে পৌঁছে 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 8 বছর বাদে এখানে যাব, 12 বছর বাদে এখানে যাব, গিয়ে দেখবো নদীর যদি দখল হয়ে যায়, অন্য কিছু হয়, তাহলে আমরা তার ব্যবস্থা নিতে পারব। তো এই জায়গাগুলো সেটাও ছিল, কিন্তু এখন এরা ওই খালি আমি লুটে পুটে খাবো এই জায়গায় দাঁড়িয়ে আজকের এরকম উদ্যোক্ত তৈরি করেছে। সর্বত্র একই রকম আছে অবস্থা। এখানে যেটা আপনি যে বিষয়টা বললেন, যে এই যে কুম্ভ মেলার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আপনার সমর্থনটা এই কারণে যে মানুষ সেখানে নদীর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নেয়, নদীর সঙ্গে নিজেকে জুড়ে নেয়, সেই কারণে এই বিষয়টার প্রতি, এর গোড়ার বিষয়টার প্রতি আপনার সমর্থন রয়েছে। কিন্তু আজকে আমরা যে জানি, মানে যা কুম্ভ মেলা যা ঘটে তার কোনোটাই পরিবেশ প্রকৃতির সঙ্গে মানে পক্ষে কিছুই নয় আর কি। শেষ যখন হরিদ্বারের কুম্ভ মেলা, আমি একটু বোকা আবেগপ্রবণ মানুষ, নদীর পাড়ে যাই। কুম্ভ মেলায় আমরা যখন গেলাম, সেদিকে হরিদ্বারে ছিলাম। হরিদ্বারের কুম্ভ মেলায় ভীমগড়া বলে একটা ব্যারেজ আছে। আচ্ছা আচ্ছা, হরিদ্বার সবাই বেড়াতে যায়, পুজো টুজো হয়। এই যে পুজো হয় যেটায় মন্দির যেখানটা, ওটা আসলে একটা ক্যানেলের পাড়ে, মূল নদীটা কিন্তু মূল নদীটা দূরে। হ্যাঁ, এই মূল নদীটা যেখানে আটকানো হয়েছে সেটা হচ্ছে ভীমগড়া ব্যারেজ। ভীমগড়া নামটাকেই ভীমগড়া ব্যারেজ, ওটাও হরিদ্বার ব্যারেজই হওয়া উচিত ছিল, কিন্তু হরিদ্বারের নামটাকে যেহেতু মেশাবে না বলে, হরিদ্বার এরকম অন্যায় সবাই শুনে নেবে, তাই ভীমগড়া ব্যারেজ বলা হয়। আমি অন্তত এটাকে মনে করি তাই। এটা ব্রিটিশ আমলেই করা। যদিও হরিদ্বারে 1917 সালে একটি আন্দোলন হয়, কয়েক লক্ষ মানুষ পৌঁছায় মদন মোহন মালব্য নেতৃত্বে, এবং তারা ওখানে বাঁধ করতে দেয় না আর কি। ওখানে একটা বাঁধ করার ভাবনা ছিল সেই সময়। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওই মেলায়, কুম্ভ মেলায় গিয়ে আমরা ওই ভীমগড়া ব্যারেজ যেরকম আপনাদের লাইট এটা পরপর আছে, ঠিক এরকমভাবে আমি নদীর বুকে বসে আছি, গঙ্গার বুকে। আচ্ছা, একটাও গেট খোলা নেই, একদম শুকনো জল, নদীর গঙ্গার জল শুকনো, এক ফোঁটা। আমি নিজের অভিজ্ঞতা, জীবনের আমি বসে বসে একদম। এটা কোন মাস? এটা কুম্ভ মেলাটা যখন হলো না, মার্চ এপ্রিল নাগাদ হয়, ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ। আমরা হয়তো মার্চেরই কোনো একটা সময় গেছিলাম, 22 সালে। হ্যাঁ, 2010 হয়েছিল মনে হয়। 22-এর ওই মার্চ মাসের মাঝামাঝি কোনো একটা তারিখ হবে আর কি। এক ফোঁটা জল নেই, মানে শুধু আমার চোখে যারা জল নেই। হ্যাঁ, এই কী দেখছি আমি? কেন? ওই জলকে পুরো ডাইভার্ট করে নেওয়া হয়েছে, পুরো ওই গঙ্গা ক্যানেল ধরে ওই কুম্ভ মেলার মানে এইটা আমার কাছে উৎপাত। এইটা আমার কাছে। হরিদ্বার যেখানে গঙ্গা আর কি তার উচ্চগতি থেকে মধ্যগতি যা পড়ছে, ওইখানে জল না থাকার তো কোনো কারণ নেই। না, ব্যারেজ করে আটকে দিয়ে ওকে অন্য জায়গায়, তার মূল স্রোতে জল নেই। জল হয়তো আবার ঘুরিয়ে অন্য জায়গা দিয়ে ফেলবে, কিন্তু মূল স্রোতে এক ফোঁটা জল নেই। তাহলে এই যে জায়গাটা জল থাকলো না, এর জৈব বৈচিত্র্যটা কোথায় যাবে? এতে যে মাছ ছিল, যে পোকা ছিল, যে প্ল্যাঙ্কটন ছিল, যে ব্যাকটেরিয়াফাজ ছিল। গঙ্গার জল কেন এত গুরুত্বপূর্ণ? তার ব্যাকটেরিয়াফাজ, সেই ব্যাকটেরিয়াফাজগুলো কোথায় যাবে? তো এইগুলোকে নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবার প্রয়োজন আছে, প্রশ্নগুলোকে সোজাসুজি করার প্রশ্ন আছে, সময় আছে, এসেছে। কারণ যে কথা ভেবে এগুলো করা হয়েছিল সেগুলো আমাদের সেই মাত্রায় যাচ্ছে না, সেই মাত্রার বদলে এই জায়গায় যাচ্ছে, এই দিল্লিতে যে ঘটনা ঘটেছে সেই দিকে চলে যাচ্ছে। তো এইগুলোকে নিয়ে আমাদের তো সিরিয়াসলি কথাবার্তা বলতে হবেই। আমাদের আজকের পর্বটা খুব বেশি এগোনো যাবে না, আমি একটা শেষ প্রশ্ন দিয়ে আমি আজকের পর্বটাকে ইতি টানবো।
আপনি যে কথাটা বারবার বলছেন যে এই যে ভাবনাগুলো নদী নিয়ে, এই যে নদীর হারিয়ে যাওয়া, নদীর প্রায় মৃত্যু, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের যে ভাবতে হবে, সেই সময় এখনও আছে এগুলো নিয়ে ভাবার সেটা। এবং এটাও আপনি বলছেন যে প্রকৃতির ঠিক নিজের মতো করে আবার নিজের সিস্টেমকে আবার ঠিক করে নেয়, এবার তার জন্য মানুষকেই খেসারত দিতে হয়, মানুষকে বা অন্যান্য প্রাণীকে। আপনারা 2017 সালে একটা নদী ইশতেহার প্রকাশ করেন আপনাদের আন্দোলনের পক্ষ থেকে। ইশতেহারের মূল বিষয় কি ছিল? আমরা যখন এইটার শুরু হয়, নদী একটা আন্দোলন করব, নদীর কথা অক্ষ ধরে, না এটা আমাদের শেখায় মানুষেরাই। আচ্ছা। নদীর পাড়ে পৌঁছানোর মধ্যে থেকেই এই শেখাগুলো হয় আর কি। সেই শেখাটা কখনো ভাগলপুরে, কখনো কানপুরে, কখনো হরিদ্বারে ধারাবাহিকভাবে ওখানকার মানুষেরা লড়াই করছেন, সেগুলো দেখছি। ওখানে মৎস্যজীবীরা লড়াই করছেন, ক্যালগাঁয়ের গঙ্গামুক্তি আন্দোলনের মৎস্যজীবীরা লড়াই করছেন, তাদেরকে দেখে আমরা শিখছি। এবং 2014 সালে আমরা একটা সাইকেল র্যালি আহ্বান করেছিলাম। গৌমুখ থেকে গঙ্গাসাগর একটা প্রচার অভিযান ছিল, যেটা আমরা হরিদ্বার থেকে পুরোটা সাইকেল করে এসেছিলাম। 47 দিন আমরা পথে ছিলাম। সেই সময় এই বর্তমান কেন্দ্র সরকার যখন প্রথম আসে, মনে আছে আমাদের প্রধানমন্ত্রীর একটি বার্তা ছিল, আমাকে কেউ ডাকেনি, আমাকে গঙ্গামা ডেকেছে, এরকম একটা কথা। ডাকার পরে তারা যেটা প্রথম সিদ্ধান্তগুলো নিয়েছিল, তার মধ্যে একটি ছিল গঙ্গার উপরে 100 কিলোমিটার অন্তর অন্তর 16টা ব্যারেজ করবে। তার বিরোধিতায় বেশ কিছু মানুষ মুখর ছিল। আমরা যখন ওই সাইকেল র্যালিটা করতে শুরু করি, তো সেইটার মধ্যে আমরা জুড়ে যাই। সেইটা করার পর থেকে সেটা একটা বড় আন্দোলন হয়। 2015 জানুয়ারি মাসে তৎকালীন মন্ত্রী, গঙ্গার যে মন্ত্রী, গঙ্গার মিনিস্ট্রি সেই সময় একটা তৈরি হয়েছে, তারপরে তো সেই মিনিস্ট্রিটা তুলে দিল। গঙ্গা থেকে আবার রামে চলে গেল। রাজনৈতিক প্রবাহ রাজনৈতিক প্রবাহ গঙ্গা থেকে রামে গেল, কিন্তু প্রথম ওই টার্মটা ছিল গঙ্গার দিকে। তো তার জন্য মিনিস্ট্রিও একটা তৈরি হয়েছিল। তো সেই মিনিস্ট্রি নীতিন গডকরি বললেন যে না, আমরা এই প্রজেক্টটা আপাতত স্থগিত রাখছি আর কি। সেটা আমাদের আন্দোলনের সফলতা ছিল আর কি। তো তারপরেই আমরা এই আন্দোলনকে নিয়ে ভাবার কথা ভাবলাম যে এই নদীকে অক্ষ ধরে কিছু করার সুযোগ আছে, কারণ মানুষ এখনও তার স্মৃতিতে ওই পুরনো নদীটা আছে। আমার জ্যাঠামশাই, আমার বাবা, আমার দাদু, বাড়ির কেউ না কেউ সেই পুরনো নদীটা এখনও দেখেছে, যেটা আমার মেয়ে দেখছে না। আমরা হয়তো খুব কম দেখেছি, কিন্তু আমার মেয়েটা একদমই দেখতে পাচ্ছে না, কিন্তু আমার যে পূর্বপুরুষ সে এখনও বেঁচে আছে। তো আমাদের মনে হচ্ছে সেই স্মৃতিটাকে বাঁচিয়ে রেখে একটা আন্দোলন হওয়া উচিত। আন্দোলনের সুযোগ আছে মানুষের মধ্যে, সেই যে ঊর্জা বলি, হিন্দিতে ঊর্জা বলে, সেই শক্তিটা আছে, সেই স্মৃতিশক্তি ওখানে আছে। তো তখন আমাদের মনে হলো তাহলে নদীটাকে কি করব, বাঁচাবো কী করে। তখন আমরা নদী ইশতেহার একটা প্রকাশ করার কথা বললাম, যে একটা গাইডলাইন যাতে হয়। এই আন্দোলনে আমার নানান মানুষ জুড়বে, সেই মানুষ জুড়বে, আমাকে তো দেখে জুড়বে না, আমাদের এই পুরো আন্দোলনকে দেখে জুড়বে। সেই আন্দোলন দেখার ইয়েটা কী, আমাদের বার্তাটা কী, আমাদের মূল স্রোতটা কী, নদী। সেই নদীটাকে আমরা বোঝার চেষ্টা করলাম এই নদী ইশতেহারের মধ্যে। যেমন আমি দু একটা উদাহরণ দিলে ব্যাপারটা একটু পরিষ্কার হবে। সেটা হচ্ছে, আমরা বুঝলাম যে যদি নদীকে বাঁচাতে হয়, তাহলে হিমালয়ের উপরে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার হলে আমার নদী বাঁচবে না, আমার তিস্তা বাঁচবে না। যে হিমালয়ে ইচ্ছা মতন কংক্রিট যদি করি, আমার গঙ্গা বাঁচবে না। যদি হিমালয় উত্তরাখণ্ড জুড়ে ইচ্ছা মতন বন নিধন হয়, তাহলে হিমালয়ের জন্য একটা পলিসি হওয়া উচিত, হিমালয় একটা নীতি হওয়া উচিত। আমরা নদী ইশতেহারের প্রথম যে ধারা বা প্রথম সূত্র যেটা, সেটা নিলাম যে নদী ইশতেহার প্রথমই হচ্ছে হিমালয় নীতি গ্রহণ করা উচিত সরকারের। অবিলম্বে একটা হিমালয় কীভাবে চলবে, রাষ্ট্রকেও তো ভাবতে হবে, এরা তো উড়িয়ে দেওয়া নয়। এত বিশাল একটা দেশ, এই কাশ্মীর থেকে আমার অরুণাচল প্রদেশ, এই এখনও 11খানা রাজ্য আছে। এই রাজ্যগুলো কিভাবে চলবে, হিমালয়ে একটা পলিসি হওয়া উচিত, একটা নীতিতে চলা উচিত। হিমালয়তে যেভাবে উন্নয়ন হবে আর আমার কলকাতায় যে উন্নয়ন হবে, সেটা এক হতে পারে না, তাই ওর জন্য একটা আলাদা। এইটা আমরা ইশতেহারে নিলাম। আমরা ইশতেহারে নিলাম সেই সময় 7টা আইআইটির একটি কনসোর্টিয়াম হয়েছিল।
তারা বারবার বলেছিলেন নদীকে আমরা প্রাকৃতিক ড্রেন হিসাবে ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা বলেছিল জিরো ডিসচার্জ, নদীতে কোনো দূষিত জল ফেলা হবে না, একদম জিরো ডিসচার্জ। আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টকে নিলাম জিরো ডিসচার্জ। এইভাবে আমরা নদীর নানানভাবে জীবনের সঙ্গে জুড়ে থাকার ধারাগুলোকে নিতে নিতে প্রথম যখন কনভেনশন আমরা করি মৌরিগ্রাম কনভেনশন, সেই মৌরিগ্রাম কনভেনশনে আমরা 7খানা পয়েন্টকে রেখেছিলাম, এখন সেটা 33টি পয়েন্ট হয়ে গেছে। নানানভাবে এই দেশের অভিজ্ঞতার মধ্যে থেকে নিয়ে এই খুব সম্প্রতি একটি পয়েন্ট আমরা তাও বেশ কিছুদিন হলো, এইটা বলে আমি এই কথাটাকে শেষ করব, আরও দীর্ঘ কোনো এক সময় সুযোগ হলে বলা যাবে। সেটা হচ্ছে নদীকে কিভাবে দেখা হয়, মানে দেখা হয় মানে আমাদের দেখার বলছেন, নদীকে তো দুরকম দেখা হয়, একটা প্রশাসন দেখে, হ্যাঁ, আর প্রশাসন দেখে বলার থেকে আরও বলতে হবে যে একটা দেখে ধনপতি পুঁজিপতিরা, তারা নদীকে কতটা ব্যবহার করবে সেটা দেখে, আর সেই ব্যবহারেরটাকে কিভাবে ব্যবহার করবে সেটা প্রশাসন দেখে, প্রশাসন তাকে সাহায্য করে। আর দেখে সাধারণ মানুষেরা, যেটা মা ইত্যাদি দেবতা দেবী এইভাবে দেখে, আর বেঁচে থাকার সঙ্গে জুড়ে থাকা নিয়ে তারা দেখে। এই দুটো দেখায় নদীকে কেমনভাবে প্রশাসন দেখে সেটাকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে নদীকে ওই হয়তো কথাটা বলে একটু অন্যরকম লাগে, কিন্তু বলার সুবিধার জন্য বলছি যে একজন অন্ধ মানুষের হাতি দেখা যেরকম, নদীকে সেরকম দেখা হয়। মানে সে যখন পায়ের কাছে গেছে যখন সে দেখবে থাম, লেগের কাছে যখন আছে, কানের কাছে যখন কুলো, ঠিক সেই রকমভাবে কীরকম যখন নদী বন দপ্তরের ভিতর থেকে যায়, নদীকে কে দেখে? বন দপ্তর দেখে। নদী যখন শহরের পাশ দিয়ে যায়, তার জলটা কিভাবে নেওয়া হবে, কিভাবে জলটাকে ফেলা হবে, ডিসচার্জ যেটা হবে, ইফ্লুয়েন্টগুলো আমাদের সুয়ারেজ ইফ্লুয়েন্টগুলো, সেগুলো কেএমসি দেখে, মিউনিসিপ্যালিটি দেখে। জলটার পাটটা কিভাবে বন্দোবস্ত থাকবে সেটা কে দেখে? সেটা দেখে পিডাব্লিউডি। নদীর বালিটা কিভাবে লুট করা হবে সেটা দেখে মাইন্স অ্যান্ড মিনারেলস ডিপার্টমেন্ট। নদীর দূষণের একটা দেখভালের দায়িত্ব পলিউশন কন্ট্রোল বোর্ড। হ্যাঁ, আমার বন্ধুরা বলে যে দূষণ আমন্ত্রণ বোর্ড, তারা দূষণকে যাই হোক, সবাই এরকম নয়, অনেক মানুষ গভীরভাবে নিবিড়ভাবে চেষ্টাও করছেন আমাদের পরিবেশটা ভালো রাখার জন্য, তাই জন্য আমরা আছিও। তো এই যে আলাদা আলাদা করে দেখা, এই আলাদা আলাদা করে দেখাটাই আমাদের নদীর বড় বিপদের কারণ হচ্ছে। যে ওর থেকে কারেন্ট কে বার করবে সেটা কে দেখে? ইলেকট্রিসিটি বোর্ড, সেটা আবার আলাদা, আমাদের ঊর্জা বিদ্যুৎ দপ্তর মিনিস্ট্রি আলাদা। এই যে আলাদা আলাদা মিনিস্ট্রি হয়ে যাচ্ছে, সেই মিনিস্ট্রিগুলো আলাদা হওয়াতে আসলে নদীর সর্বনাশ হচ্ছে। তো আমরা একটা অবিরল নির্মল নদী পর্ষদের দাবি রেখেছি, এটা আমরা কিছু বছর ধরে বারবার তুলে ধরার চেষ্টা করছি। আজকেও অবিরল নির্মল নদী পর্ষদের কথাটা এখানে বললাম এর জন্য যে একটা মানে নজরদারির একটা ব্যবস্থাপনা, একটা অনেক নদী কমিশন আছে, বড় বড় নদীর কমিশন আছে, আন্তর্জাতিক দেশগুলোতেও নদী কমিশন, এবং বাংলাদেশ অদ্ভুতভাবে নদী কমিশন গড়ে সেই নদীকে পানি বোর্ডের মধ্যে থেকে ওরা নদী কমিশন করেও বেশ সফলতা পাচ্ছে ওখানকার মানুষেরা, এবং ওখানে দখলদারিকে সরিয়ে নেওয়া হচ্ছে এরকম উদাহরণ দিয়েছে, এবং দখলদারি হয়েছে দেশ ক্ষমতাবান মানুষ তাকেও সরিয়ে দেওয়া হয়েছে, এরকম উদাহরণ বাংলাদেশেও হচ্ছে। তো আমাদের এখনও পর্যন্ত সেই রকম সদর্থক কিছু দেখা যায়নি। তাই অবিরল নির্মল নদী পর্ষদ অন্ধ মানুষের হস্তি দর্শন নয়, নদীকে তার সম্পূর্ণটা নিয়ে, তার উৎস থেকে মোহনা, এই সম্পূর্ণটা নদী, তার অববাহিকা যেখান থেকে সে মিশে জল পাচ্ছে, এই সবটা নিয়ে দেখার প্রয়োজনটা কথা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটাও নদী ইস্তেহারের একটা অঙ্গ আর কি। বেশ একটা সার্বিক একটা দৃষ্টিভঙ্গি থেকে নদীকে নিয়ে আপনাদের কাজ চলছে। তো আমাদের আজকের পর্বটা এখানেই মনে হচ্ছে সমাপ্ত করতে হবে। পরের পর্বে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব, এই আলোচনা এগিয়ে নিয়ে যাব। দর্শকরা যারা এই পর্ব দেখলেন, আশা করি পর্বটা আপনাদের উপভোগ্য লাগছে। না লাগলেও অবশ্যই বলবেন, কারণ সব প্রশ্ন চলবে।
আমরা পরবর্তী পর্বে দক্ষিণবঙ্গের নদী বিষয়ক অন্যান্য বিষয়, পরিবেশের অন্যান্য বিষয়, নানা বিষয় নিয়ে আলোচনা করব। তাপসদাদের আন্দোলনের সম্পর্কে আরেকটু হয়তো জানবো। দেখা যাক আলোচনা কোন দিকে এগোয়। ততদিন আমাদের পডকাস্ট দেখুন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের জানান, শেয়ার করুন। ধন্যবাদ।